লেখিকা জয়তী মুখার্জির কাগজের ঘর। আমার শুনটাই মনটাই পুনটা। আরে আরে হলোটা কি? ছাড়ো ছাড়ো। হলোটা কি? পড়ে যাবো যে। মাগো, গুবলিটা জেগে। তার কানে ঠুলি গোজা। আমি টুকি মেরে দেখে এসেছি। গান শুনছে। চুপটি করে আমার গা ঘেঁষে বসো তো দেখি, কথা আছে। কি কথা? হেয়ালি করো না, রাত হয়েছে। ভোরবেলা গুবলির সায়েন্স কোচিং, স্কুল অফিসের ভাত। টুম্পা কাল থেকে 3 দিন কাজে আসবে না, বোনের বিয়ে। রাতে খাবার বাসন কটাও দিলে না মাজতে। কলতলা থেকে টেনে ঘরে আনলে। আবার অমন ঠ্যাং নাচাচ্ছ কেন? এখনই এমন জবরদস্ত নিউজ দেব মধু ডার্লিং, তুমি তোমার সবই নাচাবে। কি যাতা বকছো, মেয়েটা শুনবে তো। ছোট লাইটটা অফ করে টিউবটা জ্বালো তবে। সংসারে মনে হচ্ছে নতুন এলে, জানো না টিউবটার চোখটা গেছে। সেদিন দিলীপকে খবর দিতে বললাম, তুমি শটান বলে দিলে এ মাসের মাইনেপত্র ঘরে না ঢোকা অবধি মুখে কুলু পেটে বসে থাকতে ভুলে গেলে। আহা, চড়ছো কেন? হবে হবে, এই আলোতেই হবে। মাথাটা নিচু করে এদিকে একটু কনসেন্ট্রেট করো তো মনা। কিসে কনসেন্ট্রেট করব? এটা তো একটা ঝ্যালঝেলে হলুদ রঙের লিফলেটের কাগজ। মহিলা কর্মচারী চাই, 8 পাস, টাইপ জানা, প্রথমে টেম্পোরারি, পরে উল্টো পিঠে দেখো। এক গাদা তেল মেখেছে গো কাগজটা, আর তার গায়ে ডট পেনের কালি দিয়ে চু কিতকিতের ঘর কাটা। আধুর বাপু, রাত বিরেতে তামাশা ভাল লাগে না, আমি শুলাম, লাইটটা অফ করে দিও। ওটা চপের তেল, শুভদের চপের দোকান থেকে টিফিনে মৃণাল এনেছিল আজ। লিফলেটের ওপরেই আলুর চপে ঠোঙাখানা নামিয়েছিল ইডিয়েটটা। তুমি একটু শান্ত হও মধু, এদিকে তাকাও। এই যে, এটা আমাদের ফ্ল্যাট। এদিকটায় ব্যালকনি, সাউথ ফেসিং, রাস্তার উপরেই। ওপাশটায় কিচেন, তবে ওপেন, মানে ড্রয়িং এর সাথে কোনো পার্টিশন ওয়াল নেই। আর এই দুটো হলো গিয়ে তোমার। এই দাঁড়াও দাঁড়াও, অফিসে শুধুই চপ খেয়েছিলে তো, নাকি ওটা চাকনা ছিল? দেখি মুখটা কাছে আনো। না, সে গন্ধ তো নয়। ওগো, তোমায় কেউ তুক করলো না তো? হে ঠাকুর। থামবে, মন দিয়ে শোনো। অতীনদাকে মনে আছে তোমার? যার বউ গেলবার পিকনিকে ফ্যান্টাস্টিক নাচ করেছিল। সেই অতীন তরফদার বাইপাসের ধারের একটা জমি কিনে ফ্ল্যাট তুলছে। চাকরি আর প্রমোটারি একসাথে? সে কি গো? ধুর, তা কেন, রমা বৌদি নামে চালাচ্ছে। অতীনদার শ্বশুরের হেভি পয়সা। মেন ব্যাপারটা থেকে সরে যেও না প্লিজ। প্লটটা রুবি থেকে 15 মিনিটের হাঁটা পথে। গতকাল অফিস কেটে দেখে এসেছি একবার। দারুণ পজিশন, চারদিক খোলা মেলা, বানাচ্ছেও জাবদা করে। সবকটাই বুকড ছিল। একটা পার্টি এগ্রিমেন্টের পরে দুম করে ক্যান্সেল করেছে বলেই অতীনদা আমাকে দিল অফারটা। আমিও আর দুবার ভাবিনি, বুঝলে। বললাম, মোটামুটি একটা ছবি এঁকে দাও, বউকে দেখাবো। মাস্টার প্ল্যানটা পরে দেবে, ভাবছি নিয়েই নি। কি বলো? 3খানা বেডরুম, কিচেন, ড্রয়িং, 2টো বাথরুম, ব্যালকনি মিলিয়ে 850 কার্পেট, বুঝলে। সুপার বিলটা সামান্য বেশি। আমাদেরটা 3rd ফ্লোর, লিফটের প্রভিশন আছে। হ্যাঁ গো, আমি কি স্বপ্ন দেখছি? এত জোরে কেউ চিমটি কাটে? যাক, তার মানে স্বপ্নে ফ্ল্যাটটা দেখছে না। আমার মধুছন্দা ডার্লিং, কি বলো, বুক করি? মোটামুটি সেভিংস যা আছে তাই দিয়ে এগ্রিমেন্টটুকু তো করে রাখি। তারপরে কোঅপারেটিভের লোন, HBL আর তোমার গয়নাগাটি মিলিয়ে ধীরে সুস্থে না হয়। ভাবছি গুবলিটার একটা বড়সড় রুম হবে। এখানে ওর ঘরটা বড্ড ঘিঞ্জি। একটা সিঙ্গেল খাট ঢুকিয়েই ঘর শেষ। একখানা স্টাডি টেবিলেরও স্পেস নেই। আর আমাদেরটাই বা কি এমন বড় বলো? চলতে ফিরতে ঠোকা খাই দিনরাত। টুম্পারি লাভ মুছতে কম হয়। রান্নাঘরে ছ্যাতলা পড়ে গেছে। চেনা জানা কাউকেই বাড়ি দিয়ে আসতে বলতে পারি না লজ্জায়। গুবলিটা তো বন্ধুদেরও আনে না পারত পক্ষে। তুমহারা লজ্জা তো হামারা ভি লজ্জা হে মেরি মুমতাজ। এসব লজ্জা টজ্জার ডেজ আর গন। এখন শুধুই প্ল্যানিং করো। 3rd ফ্লোরের ব্যালকনিতে কি কি গাছ রাখবে বাহারি টবে, যাতে রাস্তা দিয়ে আতা যাতা লোক একবার অন্তত টেরিয়ে দেখে। এই মধু, আমাদের বেডরুম কোনটা হবে গো? এদিকেরটা নাকি ওইটা? এদিকেরটাই তো সামান্য বড় লাগছে, এটা বরং গুবলি নিক।
আমরা ওপাশেটায় দিব্যি থাকবো, আর এইটা এমনি রাখা থাকবে, কেউ এলে গেলের জন্য। কি বলো? হ্যাঁ গো, জানালাগুলোয় বক্স প্যাটার্ন থাকবে তো, তাহলে বসা যাবে মাঝে সাঝে। তাছাড়া বড়ি, আচার, ডাল, বালিশ রোদে দিতেও খুব কাজে লাগে। জৈসি আপকি মর্জি বিবি জান। শ্রেয়ে পতিন্দার কান ছুঁয়ে রাখলেই হলো। ভাবছি মধু, ড্রয়িং আর ডাইনিং এর মধ্যে সিউডো পার্টিশন রাখবো একটা। হ্যাঁ, দীঘার সেই ঝিনুকের ছড়াগুলো দিয়ে। হ্যাঁ, যত সেকেলে আইডিয়া, আউট ফ্যাশনড। আমি বলে মনে করে রেখেছি, সিল্কের আপহোলস্ট্রি থেকে ঝোলানো ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের কিছু একটা। আচ্ছা, বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং এর মুখে কি ধরনের শোপিস খাড়া করে রাখি বলো তো, যাতে খোলতাই হয় ব্যাপারটা। আমায় কিচ্ছুটি শুধোবে না, আমি সেকেলে আউট ফ্যাশনড। ব্যাস, অমনি রাগ হয়ে গেল। ওলে ওলে, আমার শুন্টু মনাটার এতই সেকেলে চয়েস হলে তো নিজেকেই বুড়ো প্রমাণ করা হয়। তর্পণা বৌদিরা রাজারহাটের ফ্ল্যাটে তো সামনের মাসে শিফট করছে। বড়বাজার হাতিবাগান চষে কত ঘর সাজানোর জিনিস তুলে এনেছে জানো। কি একটা মেয়েদের পত্রিকা ঘেটে সব আইডিয়া জোগাড় করে। আমি পারলে পত্রিকাটা চেয়ে নিয়ে আসবো, বুঝলে, কাল দুপুরে। পুরনো ঝুরনো যদি থাকে, খবরদার মধু। উফ, এই হলো গিয়ে মেয়ে ছেলের মাথা। তুমি ওটা চাইতে গেলেই আন্দাজ করবে কিছু একটা, তারপরে বরকে লাগাবে স্পাইগিরি করতে। তাই বলছি, ও কাজটি তুমি ভুলেও করো না। লাগাবে লাগাবে, আমরা তো আর চুরি ডাকাতি করছি না যে হাত কড়া পরিয়ে জেলে টেনে নিয়ে যাবে। বড় জোর ওপরের মাসিমাকে গিয়ে বলবে, তোমাদের নিচের ভাড়াটে তো মাস কয়েক বাদে উঠে যাবে গো মাসিমা। সে বলে বলুক গে যাক, একদিক দিয়ে ভালোই হবে। মাসিমারও তো একটা মেন্টাল প্রিপারেশন দরকার বলো। নিজেদের মুখে ওদের ঘর ছেড়ে চলে যাবোটা বলতে তো খারাপই লাগতো। হ্যাঁ গো, আমরা চলে গেলে মাসিমা ওই ভাঙা হাঁটু নিয়ে সিঁড়ি ভেঙে নেমে এসে কানা উঁচু স্টিলের বাটিটা এগিয়ে ধরে কাকে বলবে, কচুর লতিটা আজ একটু বেশি ঝাল হয়ে গেল কি না খেয়ে বলো তো মধু। কিংবা বড়ি ফোড়ন দিয়ে থোড় রেঁধেছি, আমার ছেলেটা ফিরলে তার পাতে একটু দিও বেশ। এই তো সেদিনই কথার ছলে বললেন, শৈলেনটা যা করে আমাদের জন্য, নিজের পেটে বিয়নো একটা ছেলে থাকলেও অত করতো না। আমরা না থাকলে বুড়ো বুড়ি দুটো একেবারে একা হয়ে যাবে গো। আমি কি ছাই ভেবেছিলাম কোনোদিন যে বাড়ির তুলসী তলা, কলপার, উঠোনের গাছ কটাকে ফেলে রেখে চলে যাব কখনো কোথাও। ওই দেখো, এতে কাদার কি আছে বুঝি না। গোটা পৃথিবীর জল শুকিয়ে গেলেও এই তোমাদের মেয়েদের চোখের জলের ঘাটতি হবে না কোনোদিন। আরে বাবা, এক মধু শৈলেন গেলে পরে হাজারটা মধু শৈলেন হাজির হবে। প্রকৃতি কি কোথাও ভয়ের রাখে বলো? তবে হ্যাঁ, সবার সাথে তো আর সবার তেমন বন্তি হয় না ঠিকঠাক, এটা একটা কথা বটে। আচ্ছা নাও তো দেখি, কিচেনে কি রঙের টাইলস নেবে বলো? ওটা পুরোপুরি তোমার ডিপার্টমেন্ট, আমার নো এন্ট্রি। সে না হয় বলছি, কিন্তু আমি চিন্তা করছি এতগুলো টাকা আসবে কোত্থেকে। মুরত তো মোটে ওই 2.5 কাঠা জায়গা বেচা পুঁজিটুকু, ওতে আর কি হবে। ওই আবার পা না চায়, কতবার না বলেছি তোমাকে, সংসারে অলক্ষী ঢোকে পা না চালে। সে তো মেয়েরা না চালে, বেটা ছেলেদের দোষ নেই। আর পা কি নাচাচ্ছি সাথে সাথে ঝাক্কাস খবর হ্যাজ। সব প্ল্যান মাফিক চললে এবছরই একটা সুখবর পেতে পারো। মৃণাল ছেলেটা বয়সে কাঁচা হলে কি হবে মধু, মাথাটা পাকা। তাকে একদিন ধরে পান বিড়ি গুটকা খাইয়ে বউ সমেত মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার পয়সা হাতে গুজে দিয়ে তুতিয়ে পাতিয়ে রাখাটা কাজে দিল শেষমেশ, বুঝলে। সুমিতের রেডি পেপারস গাব করে দিয়েছে মৃণাল, ভাবতে পারো মধু। সুমিত খাস্তগিরের বদলে এবারের রেকমেন্ডেশনটা এই শৈলেন্দ্র মোহন চক্রবর্তী পেতে চলেছে। এ কি বলছো এসব তুমি? সুমিত মানে যার বউয়ের ব্রেস্ট ক্যান্সার লাস্ট স্টেজ, তার এত বড় ক্ষতিটা তুমি তুমি আমি ঠিক বুঝেছি তো নাকি? কি বোম্বাস্টিক মেমোরি আর ইন্টেলিজেন্সের কম্বিনেশন মাইরি। তুমি WBCS এ বসতে পারতে। ইয়েস মাই ডার্লো, তুমি ঠিকই চিনেছো এবং বুঝেছো। কি দেখতে ছিল জানো সুমিতের বউটা এককালে, একদম সুপার মডেলের ফিগার। সেই মেয়ে ঝিরকুটে মেরে গেল দিনে দিনে। এখন তো চুল বুড়ো সব উঠে গিয়ে কদাকার দশা, লোকের সামনে বেরোয় না আজকাল আর।
আর তুমি তার স্বামীর প্রমোশনের চান্সটুকু কেড়ে নিতে উঠে পড়ে লেগেছো। ভাবতে পারছো তাদের এখন খরচের দায়ে ঘর বাড়ি বেচে পথে বসার দশা। ওদের ছেলেটা খুব সম্ভবত মাধ্যমিক দেবে এবারে, আর তুমি কি না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ, ওয়ার অ্যান্ড অফিস পলিটিক্স বাবা। আর মোরাল ভ্যালুজের কি হবে? ব্যাস, এই শুরু হলো ন্যায়বাগীশ বাপের মেয়ের লেকচার। তা যখন অতই নীতির চুলকুনি, তখন যাও না তোমার ওই ন্যায়মূর্তি বাবার কাছে থেকে লাখ কয়েক বাগিয়ে আনো দেখি, তাহলে অন্তত এই দুঃসময়ে মনিটারি ক্রাইসিসের মুখে পড়তে হয় না। ছি ছি, লজ্জা করে না তোমার? বাবার কাছে হাত পাতলে তোমার মান সম্মান থাকবে আর কিছু? যেন হাতটুকুই পাতার অপেক্ষা। উনি টাকার থলেটা নিয়ে রেডি। যে বাপ মেয়ের বিয়ের পাকা দেখার দিন হবু জামাইকে আড়ালে ডেকে বলে, দেখো বাবা জীবন, সারা জীবন আদর্শ মেনে চলে এসেছি, সেই মতো শিক্ষায় সন্তান সন্ততি পালন করেছি। বড় মেয়ে নিশিগন্ধাকে বেআই মশাই শুধু শাঁখা সিঁদুরে ঘরে নিয়ে গেছেন। ছোট মেয়ে মধুছন্দার বেলাতেও আমি পয়সা দিয়ে জামাই কিনতে পারবো না, ওতে আমার জামাই এবং মেয়ে উভয়েরই অপমান। সে বাপ কতখানি উপরহস্ত হবেন তা আমার খুব ভালো জানা আছে। নেহাত আমার হাত দেখা ছোট মেশুর বিরাট চোখে ধরা পাত্রী ছিলে। এ মেয়ের চেহারায় লক্ষ্মী ছাপ আছে রে, বা চোখের মনিটা একটু টেরে টেরে থাকে। এইসব ভুজুং ভাজুং দিয়ে গছিয়ে দিয়েছিল তখন আমার ঘাড়ে। এই এই কট্টুকুনি চেনো তুমি আমার বাবাকে? হ্যাঁ, যে যা নয় তাই বলে চলেছ। কলিয়ারিতে চাকরি করেও ধবধবে সার্টিফিকেট নিয়ে রিটায়ার করেছে মানুষটা। কয়লা মাফিয়া রাজত্বে বসে নুন ভাত খাইয়ে রেখেছে ছেলে মেয়েদের। তুমি আর কি জানবে বলো? ছেঁড়া কাটা শাড়ি জুড়ে পড়তে দেখেছি চিরটা কাল মাকে আমরা, জানো তুমি? আরে সেটাই তো বলছি, ওই কলিয়ারির ধবধবে সার্টিফিকেটটা ধুয়ে যদি কিছু বেরোয় তাই তাই চুষেই দিন কাটিও এবারে। যত সব। তুমি মাঝরাতে আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো কেন বলো তো? কি ক্ষতি করেছি আমি তোমার? না না, তুমি আর কি ক্ষতি করবে বলো? আমারই পোড়া কপাল, সেদিন বড়পণে কিছু জুটলে সেই ফিক্সড ডিপোজিট ভাঙিয়েই আজ অনেকটা। আমার বেচারা ভোলা ভালা দাদাটার নামেই বলে বাবা কিছু সেভিংস রাখতে পারেনি। যেটুকু পেয়েছিল রিটায়ারমেন্টে তা আমার আর দিদির বিয়ের গয়না আর ঘর খরচাতেই বেরিয়ে গেছে। দাদাটার কাছে অপরাধে জুজু হয়ে থাকি আমরা দুই বোনে। ওই কটা পেনশনের পয়সায় তিনটে পেট চলে বুঝলে। মায়ের ওষুধের দামই মাসে 1000-2 তোমার ওই দাদাটি তো আরেক সরেশ মাল। নাক টেনে পেট ঢুকিয়ে চোখ বুজে সকাল সন্ধে ফোঁস ভাস ভাস, আর উপর দিকে ঠ্যাং নিচের দিকে মাথা করে রেখে যোগীরাজ সেজেছেন তিনি। দেখা হলেই শুধবে সূত্রনেতি আর জলনেতিটা রেগুলার করছো তো শৈলেন। তোমার সাইনাসাইটিসের ঘাত আমি দেখেই বুঝেছি। কোথাকার পতঞ্জলি মুনি এলেন আমার হে। তা তো বলবেই। আমার দাদার মতো গৃহী সন্ন্যাসী তোমাদের 7 গোষ্ঠীতে দেখেছো একটাও? লোভ নেই, লালসা নেই। না, নেই তো। অমন বেড়ালত পশি আমাদের ফ্যামিলিতে এক পিসও। ওটা তোমাদের বেরাদরির অলংকার। শোনো, ওই ফোঁস ফাঁস করে যদি সিদ্ধ পুরুষ হতো সবাই, তাহলে ধাপার মাঠটা বৈকুণ্ঠ ধাম, ভ্যাটগুলো কৈলাস, আর কেষ্টপুর খালটা মানস সরোবর হতো। ওদিকে বেলঘড়ি আর পচা ডোবাগুলোয় কচুরিপানার বদলে 12 মেশে ব্রহ্মকমল ফুটে থাকতো। একটা পকেট মারেরও ডান হাতটা মুখের কাছে ধরতে গেলে রীতিমতো ট্রেনিং লাগে, কায়দা লাগে, ধরা পড়ে পাবলিকের উদ্যম ক্যালান খাওয়ার রিস্ক টেকিং এবিলিটি লাগে। আর এ তো খাসা বন্দোবস্ত। বাপের পেনশনে মায়ের হোটেলে আমরণ উদরপূর্তি। আর যাই হোক, তোমার ফেরেববাজ ভাইটির মতো তো আর নয়। ওটার হাড়ে হাড়ে শয়তানি। তোমার বাবা ঘাট কাজ শ্রাদ্ধ শান্তির পরে নিয়ম ভঙ্গের দিন যে তোমার ছোট মেশোকে মাথা করে ভাগাভাগের মিটিংটা বসালে, তাতে কেমন চালবাজি মেরে বলল, আমি মাকে নিয়ে বাড়িটাতেই রয়ে যাই রে দাদা, তুই বরং পাশের উঠোনের 2.5 কাঠা জায়গাটা নে, একখানা একতলা তুলে নিস, ওখানে রয়ে শোয়ে। আর অমনি ভ্রাতৃস্নেহে অন্ধ রামচন্দ্রটি বললেন, আমার ওসব রাজপাটে স্বাদ নেই রে ভাই, তুই পারলে আমার এই ফিতে ছেঁড়া হাওয়াই চটি জোড়াও নিয়ে চলে যা, ওটুকু আরামেও আমার খুঁজলি হচ্ছে। খুব তো ভেবেছিলে ওই জায়গা বেচার টাকাতেই ঘর তুলবে অন্যত্র, পারলে? ওদিকে তোমার 1000 খানেক শকুন মোড়ে জন্মানো ভাইটির ভাগে পায়ের তলার জমি আর মাথার উপরে ছাদ দুটোই রইল। এদিকে আমরা এই শুয়োর কুঠুরিতে মাথা গুজে লাইফটাই পার করে দিলাম। এসব কথা এখন আসছে কেন? সে যখন যা হবার তা হয়েছে। আসবে নাটা কেন শুনি? বলি, তোমার আত্মীয় আর আমার আত্মীয় কি সব গরু ছাগল? শুধু কি তোমার ভাই ননদিনীটাই বা আমার কম কিসে বাপু? মোক্ষম সময় চরম দাও মারলে। বরদার তো মোটে একটা মেয়ে, আমার 2-2খানা। তাদের বিয়ে শাদী দিতে তো ভালোই খরচা হবে।
দাদাদের তখন যদি মতিগতি পাল্টে যায়, তাই এখনই বরং আমার নিজের ভাগেরটুকু বেচা দাম ধরে। এই বলে দিব্যি পাওনা করি গুনে গেথে নিয়ে পাত্তারি গোটালেন। ভগবানও মেরেছে ঠিক অন্যদিকে, পাপ তো বাপকেও ছাড়ে না। দিয়েছে দুখানা কোষ্টি পাথরে খোদাই করা মূর্তি হাতে ধরিয়ে। নে এবারে দুটোই তাদের বাপের রং ধাঁচা পেয়েছে। আমার গুবলিটার পাশাপাশি মেয়ে দুটোকে দাঁড় করালে জনম কানা লোকে ওদেরকে তুতো বোন ভেবে ভুল করবে না। ওই দুখানাকে পার করতে তোমার বোনটিকে ঘটি বাটি যদি না বেচতে হয়েছে, তো আমিও এক বাপের বেটি নই, দেখে নিও তুমি। আর তোমার বোনকেই বা একা দোষ দিই কেন? মায়ের যেমন কুশিক্ষা, মেয়েও তো তেমনটিই হবে। বাহ, এবারে মায়েরও ঘেটি ধরে টান পড়লো তবে। হ্যাঁ পড়লো, পড়বেও। আমি তো আর ভুলে যাইনি বউ ভাতের দিন তোমার রাঙা বৌদি কি বলেছিল। তিনি আবার কি বলেছিলেন শুনি? আমার খোপায় মতির কাঁটাগুলো গুছতে গুছতে বলেছিল, খুব সাবধানে তককে তককে থেকো মধু, মেজ খুড়িমা ঘোরেল মেয়ে মানুষ, তোমায় আর কত বলবো। কর্তা শ্বশুর বিছানায় পড়েছিল বহু বছর, আমাদের শাশুড়িরা নাক মুখ টিপে বুঝে তার গুমুত ঘেটেছে। ঠিক মারা যাওয়ার দিন কয়েক আগে মেজ খুড়িমা ঢিঢি দিলেন শ্বশুর মশাইয়ের নাকি ঠিকঠাক যত্নআত্তি হচ্ছে না। ব্যাস এই বলে সবাইকে হটিয়ে দিয়ে তেনার একার সেবা চলতে লাগলো দরজা বন্ধ করে। কর্তাবশে মারা যাওয়ার ঠিক পরেই মেজ খুড়িমার শ্বশুরের প্রতি অমন উতলে ওঠা আলগা পীড়িতের কারণ মালুম হলো। বিষয় সম্পদের বড় অংশই নাকি মেজ খুড়োর নামে লেখা, বাকি ছিরিং ছাড়িংটুকু সবাই মিলে বাটোয়ারা করে নেবে। কম হাতাহাতি লাঠালাঠি হয়েছে ভাবছো? তোমাদের সাথে আমাদের কারো ছায়া মারানোর সম্পর্ক নেই। নেহাত শৈলেনের বিয়ে বলে এখানে আসা, অষ্টমঙ্গলা সেরে এসে আবার আমাদের টিকিটিও তুমি দেখতে পাবে না মধু। এমনকি ছাদে কাপড় মেলতে গিয়ে দেখা হলেও নাচেনার ভান করে পিছু ঘুরে কাজ সেরে নেমে আসবে। তুমি খেয়াল করোনি তোমাকে আমরা বিয়ের আগে কেউ দেখতেও যায়নি? সবই ওই মেজ খুড়িমার বাপের ঘরের আত্মীয় কুটুমরা গেছিল। মিথ্যে কথা, স্রেফ নির্জলা মিথ্যে। কে মিথ্যে বলছে? আমি? ফোন লাগাও তবে এক্ষুনি তোমার রাঙা বৌদিকে, সব সাফ হয়ে যাক আজই। কই লাগাও। আরে ধুর, তুমি মিথ্যে কেন বলতে যাবে? রাঙা বৌদিটা চিরকালের পরশ্রী কাতর কুচুটে। তা রাঙা বৌদি না হয় পরের ঘরের মেয়ে, তাই কুচুটে। মিতু তো তোমার মায়ের সদর ছোট বোনের মেয়ে নাকি? তার কথাখানাও একবার শুনেই নাও। মিতুও ছাড়েনি বলতে। বাবা, ফুলশয্যার ঘরে ঢোকানোর আগে আমার শাড়িটা বদলাতে এসে মিতু বলল, উফ আর পারি না বাপু, বড় মাসিটা এমন এমন কাজ গছায় আমাকে। শুধলাম, কি কাজ মিতু? জবাব দিল, সে আর তুমি শুনে কি করবে নতুন বৌদি, শুধু মুধু মন খারাপ হবে তোমার। আসার সময় বড় মাসি বলল, নতুন বউয়ের কাপড়খানা বদলানোর ছুতোয় দেখিস তো মিতু, চেক করে ওর গয়নাগুলো আসল নাকি রং করা। আমার তো একটাও মনে হচ্ছে না আসল সোনার, যা ক্যাটকেটে রং। নকলি মালেরই অমর সস্তা মার্কা চকচকে ভাব হয়। দুলজোড়া একবার দেখেছিস? 4 আনা সোনা ওতে আছে কিনা সন্দেহ। আর হাতের চুড়ি দুগাছার কথা তো কইতেই নাই। শৈলেনটার আমার বড় মন্দ কপাল রে, নইলে কোন মেয়ের বাপ জামাইকে একটা পয়সাও ঠাকায় না বল। তোর বাবা যে কি গুণ খুঁজে পেল ওই হা ঘরে মেয়েটার মধ্যে কে জানে। এমন কিছু আহামরি রূপও নয়, নেহাত তোর বাবা জ্যোতিষী মানুষ, তাই না করতে পারলাম না। আর সবই কপাল, বুঝলি মিতু, সব কপাল। তুমি আবার এসব কথা বড় মাসির কানে দিও না যেন নতুন বৌদি, যা বিষমুখ বড় মাসির। কথার ঝালে পেটের ছেলে নামিয়ে দেবে আমার। ও তোমার শোনার ভুল, মিতু বলেছে এক আর তুমি শুনেছো আরেক। বিয়ের সময় তো মনটাই ছিল আলাদা কোথাও পড়ে, শরীরটুকু শুধু তোমার ছিল এখানে। মানে মনটা আবার কোথায় পড়েছিল আমার বিয়ের সময় শুনি? সিয়াচেনে। সিয়াচেন? হ্যাঁ সিয়াচেনে। তুমি ভুলে গেলেও আমি তো আর ভুলিনি। ফুলশয্যার রাত, কোথায় দুটিতে একটু ইন্টু গল্প করব, আদর টাদর হবে। ও বাবা, দুটো কথার পরে বিল্টুদার মহাপ্রবেশ। কে সে বিল্টু চন্দর? না, ওনার পিসির ননদের ছেলে। সে নাকি কোন অ্যাকশন হিরোর মতো হাতে বুকে মাসেল ফোলানো দুর্মুষে জোয়ান, হেভি হ্যান্ডু। সিয়াচেন বর্ডারে বন্দুক উঁচিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। কার্গিল যুদ্ধে একাই 5-5খানা পাকিস্তানি জওয়ানের মুন্ডু কেটে হাতে ধরিয়ে দিয়ে এসেছে। ছুটি ছাটায় সবার জন্য বস্তা ভরে ভরে গিফট নিয়ে বাড়ি আসে। সাহিত্যের বান বইয়ে দেয় চিঠির পাতায় পাতায়। তার দেশপ্রেমের কথা গোটা দুনিয়া জানলেও মধুপ্রেমের কথাটি কেবল জানতো উখড়ার কেলেমাটি আর সিয়াচেনের বরফ। এই হঠাৎ বিল্টু দাকে নিয়ে পড়লে কেন গো? জ্বালা হচ্ছে তোমার? জ্বালা? জ্বালা হতে আমার ভারী বয়েই গেছে। প্রশ্ন একটাই, এতই যখন গোপন আশনাই ছিল তার সাথে, তখন সেই পরমবীর চক্রের গলাতেই তো মালাটা পরাতে পারতে। রং মেখে সংসেজে ঢং করে কোণে দেখানোর নাটক সাজিয়ে আমার লাইফটা ডুম করতে কে বলেছিল? আসলে জানতে তো তোমার মাথার এক গাছে চুলও পাকতে না পাকতে তিনি কোথায় কোন বর্ডারে গুলি খেয়ে চিৎ পটাং হয়ে পড়ে থাকবেন, আর এদিকে শাখা ভাঙা সিঁদুর ধোয়ার তোড়জোড় চলবে। তারপরে হোল লাইফ সাদা শাড়ি আর নো মাছ মাংস ডিম।
মাসে 4টে একাদশী, হেব্বি ঝানু মাল তুমি, আমি চিনি না? শালা কোথাকার কোন বিলটেশ্বর সিয়াচেনের বর্ডারে খাড়া থেকে চিংড়ি ঘাটায় আমাদের নতুন বড় বউয়ের মাঝে বর্ডার খাড়া করে রেখে দিল সারা রাত। ফুলশয্যাটায় দিল শালা ঘেটে গোবর করে। ও, আর তুমি কোন ধোয়া তুলসী পাতাটি ছিলে গো? বলবো? বলি তবে। সোনালীকে নিশ্চয়ই ভুলে যাওনি, তোমার মাস্টার মশাইয়ের মেয়ে, যাকে কিনা ভাগলপুরে দূর সম্পর্কের পিসির বাড়িতে টেনে নিয়ে গিয়ে লুকিয়ে বিয়ে দিতে হয়েছিল স্রেফ তোমার খপ্পর থেকে বাঁচাতে। তোমার স্বরূপা বৌদি না বললেও কেউ না কেউ আমাকে জানিয়ে ঠিকই দিত, বুঝেছো? ভাবছো আমি কিচ্ছুটি জানি না? আর সেই কুচরিত্র কি আজও শুধরেছে? অমুকের বউ ফ্যান্টাস্টিক নাচে, তমুকের বউয়ের সুপার মডেল ফিগার। হ্যাঁ গো, তোমার লজ্জা করে না? নিজের মেয়েটার ক্লাস 9 হলো, এখনো ছোকছোকানি গেল না? ছি, চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, যত নোংরা কথাবার্তা মেয়েটা শুনছে। শুনুক শুনুক, শুধু মেয়ে কেন, সবাই শুনুক। রুম্পা বুবুনের মা শুনুক, তর্পণা বৌদিরা শুনুক, কান্তি জেঠাইমা শুনুক, ওপরের মাসিমা মেসোমশাই শুনুক। জানুক তাদের ভালো মানুষ ছেলেটার আসল রূপটি কি। ক্যারেক্টারলেস লম্পট কোথাকার। চুপ! কেন চুপ? কিসের চুপ? হাতের মুঠি বাগিয়েছ যে বড়, মারবে? মারো, কই মারো। এই মধু, এই এই ওই দেখো, ওই দেখো, ওটা উড়ে বেড়াচ্ছে তো। কোনটা? আরে কি উড়ে বেড়াচ্ছে বলবে তো নাকি? ধুত্তর! আরে ওই দেখো, ড্রেসিং টেবিলের কোনায় গিয়ে গোত্তা মারলো। এত হাওয়া! উফ, ফ্যানটা অফ করো আগে। হ্যাঁ তো গো। ও মা গো, ওটা জানলা গলে বেরিয়ে গেল যে, ফ্যানটা বাড়ালো কে? আরে ধরো। ধুর ধুর, কোনো কমেন্ট নাও তুমি। এদিকে এসে দেখো মধু, ওটা উঠোনে গিয়ে আমাদের কলের হ্যান্ডেলের মাথাটায় কেতরে বসেছে। ওই ওই আবার উঠছে, এবারে শিউলি গাছটার ডালে। কই দেখি, সরো সরো। কই, কোন দিকে? আরে জানলাটা ছেড়ে দাঁড়াও না। ও মা, বাইরে ঝড় কখন উঠলো গো? এই ভরভরন্ত ভাদ্র মাসের মাঝরাতে কালবৈশাখী বাবার কালে কেউ দেখেছে কোনোদিন? ঝড় কি শুধুই বাইরে মধু? আমাদের নিজেদের ভেতরে যে পারস্পরিক ঘৃণার অবিশ্বাসের চাপা কালবৈশাখীটা ঝামড়ে ছিল এতদিন, এতগুলো বছর ধরে তার ঝাপটায় দেখো ছিটকে বেরিয়ে গেল, গিয়ে আমাদের পাঁচিল টপকে ওদিকে রুম্পা বুবুনদের লোহার গেটটা ছুঁয়ে তর্পণা বৌদিদের বারান্দার গ্রিলের খাজে, তারপরে কিছুটা এলোমেলো উড়ে কান্তি জ্যাঠার জানালার সানশেড ছেঁচড়ে মিন্টু দাদের বাগানের শ্বেতকরবী ডালটাকে বুড়ি ছোঁয়া করে সাহা করে ওই দিকে উড়ে গিয়ে চাপ চাপ অন্ধকারে গা ঢাকা দিল আমাদের ঘরটা। দেখতে পেলে? পেলাম, তবে ঘরটা নয় গো, বলো কাগজের ঘরটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।